আমি কি করে জানতাম আমি কি জানতাম স্যার যে এই নাম্বার আমার সাথে দুষ্টুমি করবে? হয়তো বলার সময় একটা নম্বর মিস্টেক হয়েছে। আই অ্যাম সরি স্যার। শেষের লাইনটা সুর দিয়ে বলল। আদনানের রাগটা যেন তরতর করে বাড়ছে। সে বলে উঠল, আজকে ভার্সিটিতে না গেলে তো আমি জানতামই না যে আমি এতদিন যার সাথে কথা বলেছি সে অন্য কেউ। সে আমার ওই জান্নাতুল জুই না। নাও অ্যান্সার মি, কি করব এখন আমি? স্পিক আপ, ড্যাম ইট। স্যান্ডি কেঁপে উঠল আদনানের চেহারায়। অভ্র বলে উঠল, আচ্ছা তাহলে তুই যে মেয়েটার সাথে কথা বলছিলিস তার নাম জান্নাত হয় কিভাবে? সাদমান বলল, রাবিশ কথা বলিস না তো অভ্র। দুনিয়াতে কি ওর একার নাম জান্নাত নাকি? কাকতালীয়ভাবে পুরো খেলা উল্টে গেছে। আসফি সোফায় বসতে বসতে বলল, আমি সিঙ্গেলই ভালো আছি ভাই। যা ঝামেলা দেখছি আমার আর বিয়ে করার শখ নেই। স্যান্ডি দু হাত নাড়াতে নাড়াতে বলল, ও রিয়েলি? আমারও শখ নেই। আপনার আর আমার সত্যিই অনেক মিল। উই ক্যান বি এ কিউট কাপল। বলেই দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সাদমান আর অভ্র ঠোঁট চেপে হাসতে লাগলো। আদনান রেগে চেঁচিয়ে বলল, এটা ফাইজলামোর সময়। বুঝতে পারছিস আদেও কি হতে পারে? কালকে মেয়েটার সাথে আমি দেখা করব বলেছি। ওকে ইনডাইরেক্টলি এটাও বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি। আর এতটুকু তো স্পষ্ট যে মেয়েটাও আমাকে ভালোবাসে। এখন কি আমি ওকে এটা বলবো যে সরি, রং নম্বর ছিল? সবাই একটু সিরিয়াস হয়ে বসলো এবার। আদনান বসে মাথার চুলগুলো খামচে ধরে চোখ বন্ধ করে রাখলো। স্যান্ডি বলে উঠল, স্যার মানে একটা কথা বলতাম আর কি। অভ্র চোখের ইশারায় বলতে লাগলো। স্যান্ডি বলে উঠল, ওই জান্নাতুল জুই মেয়েটার ক্যারেক্টারটা স্যার পুরো দুষ্টুমি দিয়ে ভরা। মেয়েটা সব জায়গায় দুষ্টুমি করে বেড়ায়। আর আজকে তো আপনিই দেখলেন কেমন একটা ছেলের সাথে ওই চিপায় গিয়ে মন ভরে দুষ্টুমি খাচ্ছিল। সাদমান আর অভ্র চোখ বড় বড় করে ফেলে। আদনান সেভাবে থেকেই বলে উঠল, ইউ আর ফায়ার্ড স্যান্ডি, ইউ ক্যান গো নাও। স্যান্ডি কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, নো স্যার, এমনটা করবেন না স্যার। প্রমিস স্যার, আর দুষ্টুমি করব না। এই আসবি স্যার, আপনি কিছু বলুন না। আশফি বলল, এই 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 একটা দিব কানের নিচে, আশরাফি আশরাফি করা বের হয়ে যাবে। স্যান্ডি আশফির সোফার হাতলে বসে ওর কাঁধে মাথা ঠুকতে ঠুকতে বলে, এমন কর এমন করবেন গো স্যার। আমার কি হবে? আহ, ও আহ, এসব হবে না। আশফি তৎক্ষণাৎ ওখান থেকে উঠে এসে কাঁধ ঝাড়তে ঝাড়তে বলল, ধুরবাল, এই যাও তুমি ফায়ারওয়ার্ড, যত সব। আজকে একটা বউ থাকলে শালা এসব সহ্য করতে হতো না। ধুর। আদনানের দিকে চোখ যেতেই আশফি চুপ হয়ে গেল। আদনান রাগী চোখে ওদের দিকে তাকিয়ে আছে। ও একটু মেকি হেসে বলল, না, সিরিয়াস হতে হবে। সবকিছু যেন হঠাৎই শুনশান হয়ে গেল। নীরবতা ভেঙে সাদমান বলল, আচ্ছা, জান্নাতুল জুইয়ের ক্যারেক্টারের প্রবলেম আছে, এটা কি তুই আগে থেকে জানতিস? আদনান শান্ত দৃষ্টিতে সাদমানের দিকে তাকালো। তারপর ছোট্ট করে শুধু হুঁ বলল। সবাই চোখ বড় বড় করে আদনানের পানে তাকালো। আদনান মাথাটা সোফায় এলিয়ে দিয়ে বলে, এই জন্যই তো ফার্স্টে কল করে ওরকমভাবে কথা বলছিলাম। ওর বাবাকেও আমি বলেছিলাম ব্যাপারটা, কিন্তু উনি ওনার মেয়েকে অন্ধবিশ্বাস করে। আমি তখন ওনার কাছে বিয়ের প্রস্তাবও রেখেছিলাম, কিন্তু উনি আমাকে অ্যান্সার দিলেন উনি কোনো কাজের হাতে ওনার মেয়েকে তুলে দেবেন না। আমি তখন সবে ডাক্তার হয়েছি, তাই আমিও কিছুই বলতে পারিনি। অভ্র বলে উঠল, হাব্বে শালা, তাহলে আগে বলিস কেন আমাদের? সাদমান কিছু বলো না। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। তার মনটা আজকে যেন পুরো বিষাদে ছেয়ে গেছে। চোখ বন্ধ অবস্থায় সে ভাঙ্গা স্বরে বলল, আল্লাহ আমার পছন্দের জিনিসগুলো এইভাবে আমার থেকে কেড়ে নেয় কেন? একটু বলতে পারবি? ও এতটা খারাপ ছিল না, কিন্তু আজকে। আদনান থামলো একটু, তারপরে গম্ভীর স্বরে বলল, আমাকে একটু একা থাকতে দে, ভালো লাগছে না। সাদমান আর অভ্র দুজনের দিকে একবার তাকালো। আশফি বলে উঠল, তাহলে ফোনে যে জান্নাতের সাথে কথা বলতি তার কি হবে? আদনান কিছুই বলল না। সাদমান বলল, আচ্ছা, আমরা উপরে যাচ্ছি, তুই থাক। তবে বেশি স্ট্রেস নিস না, আমরা আছি তো, দেখি না কি হয়। সাদমানরা দোতলায় চলে গেল।
আজকে সকালটা সূর্যের দেখা মিললেও তার তাপটা যেন অতটা প্রখর ছিল না। পুরো সকালটা কারো কেটেছে ভরপুর খুশির আমেজে, আবার কারো কেটেছে দুশ্চিন্তায়। কারো কাছে আজকের দিনটা সবচেয়ে স্পেশাল, আবার কারো কাছে বিষাদপূর্ণ। সত্যি কি বিষাদপূর্ণ, নাকি এটা সে তার মনকে জোর করে মানাতে চাইছে? আদনান যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সে কি আদৌ জুইকে ভালোবাসে, নাকি জুইয়ের রূপের মায়ায় পড়ে গেছে? তবে কি এটা ভালোবাসা ছিল না? আদনান হাত দিয়ে মাথার চুল টেনে ধরে। কিচ্ছু ভালো লাগছে না। এমনটা হওয়ার কি খুব দরকার ছিল? ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে। তখনই হঠাৎ তানজিৎ এসে পাশে বসলো। আদনান কালকে তাদের বাসায় চলে এসেছিল আড্ডা মহল থেকে। তানজিৎ আদনানের কাঁধে হাত দিয়ে বলল, এত টেনশন কেন? অবশ্য ফার্স্ট টাইম এমন হয়, বাট টেনশন করছিস কেন? জান্নাত তো তোকেই ভালোবাসে। প্রপোজ করবি, ও অ্যাকসেপ্ট করবে, দেন বিয়ে। উফ, জোস। আদনান তানজিতের দিকে তাকালো, তারপরই বুঝলো যে তানজিৎ কিছু জানে না। আদনান এ ব্যাপারটা আর বলতে চাইল না। ব্যাপারটা তার কাছে নেহাতি লজ্জার মনে হলো। একজনকে পছন্দ করে তার সাথে কথা বলতে গিয়ে অন্য নম্বরে এতদিন অন্য মেয়ের সাথে প্রেমালাপ করেছে। ব্যাপারটা কেমন যেন না। আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি সত্যি এমনটা হতো, জীবন সত্যি এতটা সহজ না। যাই হোক, দেখি কি হয়। তানজিৎ বলে উঠল, এমনটা হতো মানে এমনটাই হবে, দেখে নিস। আজকে তোর সাথে থাকতে পারলে ভালো হতো। সরি রে, তোর ভাবি হঠাৎ বলল দেখা করবে। জানিসই তো ওর কথা ফেলতে পারি না। আদনান হালকা হাসলো। সে ভালোই বুঝতে পেরেছে কে দেখা করতে চেয়েছে। সে বলল, আরে, তুমি ভাবিকে টাইম দাও তো, আমাকে নিয়ে ভাবতে হবে না। ওপস, ভুলেই গিয়েছিলাম। আজকে তো তোমাদের। তানজিৎ আদনানের কথার মাঝে বলে, ইয়াপ, সেজন্যই মানা করিনি। টেনশন করিস না। আদনান শাহনাজকে নিশ্চয়ই এমনভাবে মানায় না। বেস্ট অফ লাক ব্রো। আদনান হালকা হাসলো। তানজিৎ চলে গেল। বিকালটা আজকে যেন পুরো উত্তেজনাময়। বাইরে শীত হাওয়াটা বইছে, কিন্তু জান্নাতের মনে যেন তুফান চলছে। তার মনে হচ্ছে হার্টবিটটা এবার বোধহয় বেরিয়ে যাবে। এত লাফালাফি করছে কেন এটা? জান্নাতের এমন অবস্থা দেখে মহুয়া ঠোঁট টেপে হেসে বলে, আপনি ছি, এমন করছো যেন দেখা করতে না পালিয়ে বিয়ে করতে যাচ্ছ। জান্নাত রিকশার বাতাসে উঠতে থাকে, চুলগুলোকে ঠিক করতে করতে বলে, তুই কি বুঝবি ফার্স্ট মিটের বিষয়টা যে কতটা সাংঘাতিক হয় সেটা আজকে বুঝলাম। এরকম তো আমার পরীক্ষাতে ফেল করেও হয় না কখনো। ভয় প্লাস অদ্ভুত এক অনুভূতিতে মনটা ফেটে পড়ছে পুরো। মহুয়া হাসতে হাসতে বলল, আই হাই, অদ্ভুত এক অনুভূতি। আহা, আজকে কেউ নেই বলে এটা শোনা লাগলো যে আমি বুঝবো না এটা। জান্নাত বলে ওঠে, মজা নিচ্ছিস না, নে, আমারও সময় আসবে। মহুয়া হাসতে হাসতে বলল, উত্তেজিত হবেন না প্লিজ। আপনি আমাকে উত্তেজিত করে দিচ্ছেন। আপনার ক্রাশের মাথায় আল্লাহর গজব পড়বে। মহুয়া এবার ঠোঁট উল্টে বলল, ওই মামা না প্লিজ। বাট কোনটার কথা বললাম? মহুয়ার কথা শুনে জান্নাত না চাইতেও হেসে ফেলল। তারপর বলল, তোর পড়া সব উপন্যাসের নায়কের মাথায়। মহুয়া এবার চিৎকার দিয়ে দু কানে হাত দিয়ে বলল, নেহি, এটা হতে পারে না, পারে না। জান্নাত মহুয়াকে এক হাত দিয়ে ধরে নিল যেন আবার পড়ে না যায়। তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। যাচ্ছিটা কোথায় এইটা তো বলো। তানজিৎ ড্রাইভ করতে করতে বলল, গেলে তো দেখতে পাবি। বিশ্বাস হয় নাকি আমাকে? বিশ্বাস তো আমি নিজেকেও এতটা করি না যতটা তোমাকে করি। তাহলে চুপ করে বসে থাক। নিশাত মুখ ফুলিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। তানজিৎ তা দেখে বলল, কন্ট্রোললেস করে মারতে চাইছো? নিশাত তানজিতের দিকে তাকিয়ে বলল, আজকাল অনেক লাঘাবিন কথা বলছো তুমি। যা বাবা, তুমি এভাবে মুখ ফুলিয়ে আমাকে আকর্ষণ করতে পারো আর আমি বললেই দোষ? নিশাত বলে উঠল, আমি আমি ধুরু। বলে আবার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তানজিৎ তা দেখে ঠোঁট টিপে হাসল। আপু, আমার না কেমন যেন লাগছে। তুমি হঠাৎ প্রেমে পড়ে গেলে কি করে? জান্নাত রিকশা থেকে লাফ দিয়ে নামলো। তারপর ভাড়া দিতে দিতে বলল,
ভালোবাসা হুট করেই হয়ে যায়, বুঝলি? আমি নিজে এর সাক্ষী, তুইও বুঝবি। যখন তুই কাউকে ভালোবেসে ফেলবি তখন বুঝবি। মহুয়া একটা হাই দিয়ে বলল, সময় নেই ব্রো, ঠুকুসিস। তবে কেউ একজন থাকলে খারাপ হতো না। বলেই মেকি হাসলো। জান্নাত তা দেখে হেসে ফেলল। ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। জান্নাত মহুয়ার দিকে তাকিয়ে বলল, ওনাকে একটা কল করি নাকি, কি বলিস? মহুয়া বলে উঠল, এসে তো গেছি, আবার কল করা লাগবে কেন? উপস, তোমরা তো আবার একে অপরকে দেখোনি। আচ্ছা আপু, লোকটা যদি টাকলা ভুঁড়িওয়ালা হয়? জান্নাত মহুয়ার দিকে তাকালো, তারপর বলল, সো হোয়াট? সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, সেটা হয় ভালো লাগা। ও যেমনই হোক না কেন আমার আপত্তি নেই, শুধু আমাকে ভালোবাসলেই হবে। মহুয়া বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে উঠল। ইস, আজকে কেউ নেই বলে। জান্নাত ওইদিকে আদনানকে কল করতেই সে রিসিভ করে ফেলে, যেন তার কলের অপেক্ষাতেই ছিল। জান্নাতের এত লজ্জা লাগছে যে তার মুখ থেকে কথাই বেরোতে চাইছে না। মহুয়া তা দেখে ফোনটা ওর থেকে নিয়ে নিল। তারপর ও বলল, কোথায় আছেন? আমরা এসে পড়েছি তো, একটু কেয়ার করতে শিখুন বেটা। কোথায় গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে? মহুয়া পুরো কথা বলার আগে জান্নাত ওর মুখ চেপে ধরে। মহুয়ার থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বলে, সরি সরি। মহুয়া এদিকে ফোঁস করতে লাগলো। জান্নাত তা দেখে ছেড়ে দিল। আদনান বেচারা পুরো হাবা হয়ে গেল যেন। আদনানের এমনিতেই এখন দ্বিধা কাজ করে মনে জান্নাতের সাথে কথা বলতে। আদনান রেস্টুরেন্টের ভেতরে বসে আছে। তার পেছনের টেবিলে রয়েছে সাদমান, অভ্র, আসফি, স্যান্ডি। আদনান জান্নাতকে বলল, ডান সাইডের কর্নারের 4 নম্বর টেবিলে আছি। জান্নাত ডান সাইডের দিকে একবার চোখ বুলালো। মহুয়াও খুঁজতে লাগলো। আর এদিকে ওদের দিকে চোখ পড়তেই দুজন যুবক যেন হা হয়ে গেল। একজন হকচকিত হয়ে, আরেকজন হয়তো মোহিত হয়ে। তারা বুঝতে পারল না তারা সত্যি দেখছে এটা নাকি সবটাই ভ্রম। দুজন শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। দুজনের দৃষ্টিভঙ্গি দুরকম হলেও তাদের মনে একটাই প্রশ্নের হানা দিল। এটা কিভাবে সম্ভব? আর জান্নাত আদনানের কথা অনুযায়ী ডান সাইডের কর্নারের 4 নম্বরের টেবিলের দিকে তাকালো। মহুয়া তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে গেল। তারপরেই চোখ মুখ কুঁচকে বলে উঠল, আমার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। লাইক ক্রেজি ব্রো। এটা পরক্ষণেই যেন হতভম্বের মতো তাকিয়ে রইল। গধূলির আলোয় শান্ত বিকেল, কিন্তু ঢাকা শহরের যেন যানবাহনের জন্য সেই শান্তি পরিবেশটা অশান্ত হয়ে রয়েছে। ঢাকা শহর মূলত যানজটের শহর হিসেবেই পরিচিত। এখানে দিন রাত সারাক্ষণ জ্যাম লেগে থাকতেই দেখা যায়। তানজিৎ, নিষাদও এই ভোগান্তির শিকার হয়েছে। টানা 8 ঘন্টা জ্যামে থেকে এখন ছাড়া পেতেই তারা গাড়িটা আবার আপন গতিতে চলতে লাগলো। নিষাদ সেই যে মুখ ভার করে রেখেছে, এখনও সেই একইভাবে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তানজিৎ এবার নীরবতা ভেঙে বলল, আমার এই প্রকৃতিকে ভীষণ হিংসা হচ্ছে এবার। নিষাদ ভ্রু যুগল কুঁচকে তানজিতের পানে তাকালো। এবার তানজিৎ তা দেখে বলল, বিয়ে করেছি তোমাকে আমি, বউ তুমি আমার, অথচ সারাক্ষণ কিনা থাকো ওই প্রকৃতিশালাকে নিয়ে। বিলিভ মি, ও যদি মানুষ হতো, মেরে ওর পাছার ছাল লাল করে দিতাম। আমাকেও তো একটু এইভাবে দেখতে পারো, আমার চেহারা এতটাও খারাপ না বউ। নিষাদ চোখ মুখ কুঁচকে বলল, কী সব বলতেছ? প্রকৃতি আবার মানুষ? আর তোমার চেহারা তো বান্দরের পাছার চেয়েও খারাপ। নিষাদের কথা শুনে তানজিৎ তৎক্ষণাৎ ব্রেক কষল, যার দরুন নিষাদ সামনের দিকে ঝুঁকে পড়তে নিল, কিন্তু তানজিৎ ধরে ফেলল তাকে। তারপরে বলে উঠল, ছি বউ, তুমি বান্দরের পাছার দিকে নজর দিলে কি করে? আবার সেটা আমার ফেসের সাথে মিলাচ্ছ? তার মানে বান্দরের পাছাটাও তুমি অনেক মনোযোগ দিয়ে দেখেছিলে? ছি বউ, ছি। নিষাদ থতমত খেয়ে গেল। সে বলতে চাইল কি, আর এই লোক বুঝলোটা কি? নিষাদের এমন নাস্তে নাবুদ অবস্থা দেখে তানজিৎ মিটমিটিয়ে হেসে গাড়ি আবার স্টার্ট করল। আপু, ফিরে চলো। একে বিয়ে করার চেয়ে তুমি সারা জীবন সিঙ্গেল থাকো, এটাও ভালো। জান্নাত কোনো কথা বলল না, বরং মুখে মুগ্ধতার হাসি ফুটিয়ে তুলল। মহুয়া তা দেখে বলল, হাসছো কেন? সুখে কাতর টাতর হলে নাকি? জান্নাত এবার মহুয়ার দিকে তাকিয়ে বলল,
বাজে বকিস না তো, চল। জান্নাত মহুয়ার হাত ধরে টেবিলের দিকে এগিয়ে গেল। আদনান এখনো হাঁ হয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত আজকে তার প্রিয় মেরুন রঙের একটা 3 পিস পরেছে, আর পিঠের চুলগুলো বাঁধন ছাড়া হয়ে পড়ে রয়েছে। জান্নাত আদনানের সামনে গিয়ে দাঁড়ালো, তারপরে বিনয়ের সাথে সালাম দিল। আদনান হুশের মাঝে থেকেই সালামের জবাব দিল, তারপরে ঘোরের মাঝেই বলে উঠল। মাশাল্লাহ। জান্নাতের কর্ণকুহুরে পৌঁছাতেই সে লজ্জায় কুকড়ে গেল পুরো। মহুয়া একবার জান্নাতকে দেখছে তো একবার আদনানকে দেখছে। মহুয়ার মুখে বিরক্ত স্পষ্ট। মহুয়া জান্নাতের কানে কানে বলল, এই টাকলা ব্যাটার মুখে মাশাল্লাহ শুনে এত লজ্জা পাওয়ার কি আছে? আর পোশাকটা দেখো, পুরাই ছাপড়িটা। মহুয়া পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই জান্নাত মহুয়ার বাহুতে চিমটি কাটল। মহুয়া একটু জোরেই আর্তনাদ করে উঠল, যার দরুন কিছু টেবিলের মানুষজন তাদের দিকে তাকালো। আদনানও যেন ঘোর থেকে বেরিয়ে এলো। সে তড়িঘড়ি করে বলে উঠল, এনি প্রবলেম? প্লিজ সিট। জান্নাত মহুয়াকে চোখ দিয়ে শাসিয়ে দিল। মহুয়া বাহু ডলতে ডলতে জান্নাতের পাশে বসলো। আদনানের অপোজিট পাশে বসেছে তারা। মহুয়ার হঠাৎ মনে হলো তাদের পাশের টেবিলের একজন ব্যক্তি তাকে দেখে মুখ আড়াল করল। মহুয়া ভ্রু কুঁচকে লোকটাকে দেখার ট্রাই করে, কিন্তু না, লোকটা মেনু কার্ড দিয়ে পুরো ফেস ঢেকে রেখেছে। মহুয়া ভাবলো কতক্ষণ আর এভাবে থাকবে, একটু পরে ঠিকই সরিয়ে ফেলবে। আর এদিকে জান্নাত লজ্জায় মিয়ে যাচ্ছে পুরো। হাজার হোক ফার্স্ট মিট বলে কথা। আদনান মহুয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার বোন এটা? জান্নাত শুধু বলল কাজিন হয়। মহুয়া বিরক্তি ভরা চেহারা নিয়ে আদনানের দিকে তাকালো। আদনানকে একবার ভালো করে পরখ করলো, মনে মনে বলল, এর বয়স নাকি 25, দেখে তো 40 বছরে বুইড়া লাগতেছে। আবার মাথায়ও চুল নাই, পুরোই টাকলা মুরাদ। আবার ড্রেস দেখো, গোলাপি প্যান্ট, হলুদ শার্ট, নীল কোট, পুরাই ছাপড়িটা গ্রে। ইনি কি আসলে ডাক্তার? এই ব্যাটারের ডাক্তার কে বানাইছে? এটা হবে আমার দুলা ভাই। মামা তো কোনোদিন মানবে না, আই এম শিওর। হয়তো বাংলা সিনেমার মতো বলবে, এই ছেলেকে বিয়ে করলে আমি তোমাকে ত্যায্য কন্যা করে দিব। দেন আপু হয়তো একে বিয়ে করে চলে যাবে আমাদের ছেড়ে। না না, এটা হতে দেওয়া যাবে না। জান্নাত মহুয়ার বাহুতে ওর বাহু দ্বারা একটা ধাক্কা মারে। মহুয়া ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো, তারপর বলল, হ্যাঁ, কিছু বলবে? জান্নাত মহুয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল, তারপর বলল, তোকে এতক্ষণ ধরে উনি একটা কথা বলছে, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আদনান বলল, আই থিঙ্ক ও অন্য জগতে ছিল এতক্ষণ। ভাবনার টপিকটা আই থিঙ্ক আমিই ছিলাম, রাইট? মহুয়া হকচকিত হয়ে গেল। আদনান আলতো হাসলো, তারপরে মলিন হেসে বলল, আমাকে মেবি পছন্দ হয়নি, আসলে হওয়ার কথাও না। চুল যা মানুষের অর্ধেক সৌন্দর্য ধারণ করে, আমার তো তাই নেই। তার উপর আমি মধ্যবিত্ত মানুষ। উফ, আদনান স্যার কি অ্যাক্টিংটাই না করছেন, পুরোই দুষ্টু দুষ্টু, তাই না আসফি স্যার? বলেই স্যান্ডির হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। অভ্র ঠোঁট চেপে হাসি সংবরণ করার ট্রাই করছে। আসফি কফির কাপটা হাতে নিয়ে স্যান্ডির দিকে তাকিয়ে বলল, এইটা দিয়ে একটা মারবো মুখ বরাবর, তখন ছেলে মেয়ে কোনোটাই বিয়ের জন্য পাবে না। স্যান্ডির মুখটা চুপসে গেল। অভ্র সাদমানের দিকে তাকিয়ে বলল, তুই কি ওয়েটারের কাজ করবি ডাক্তারি ছেড়ে? সাদমান বিরক্তি নিয়ে অভ্রের দিকে তাকায়। অভ্র বলে উঠল, না মানে এতক্ষণ ধরে মেনু কার্ড সামলে নিয়ে বসে আছিস, ভাবলাম মুখস্থ করছিস হয়তো। সাদমান কিছু বলল না, ওভাবেই বসে রইল। আসফি আগ্রহ নিয়ে আদনানের দিকে তাকিয়ে আছে। স্যান্ডির মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। ও ধীরে ধীরে আসফির কফির কাপটা নিজেরটার সাথে বদলি করে দেয়। অভ্রের চোখে তা ধরা পড়ে যায়। অভ্র সাদমানকে খোঁচা মেরে তা দেখতে বলে। সাদমান তা দেখে অজান্তেই হেসে ফেলে। সে হাসি সংবরণ করে বলল, একটা ভুল সারা জীবনের কান্না হতে পারে, ওয়ার্ন করাটা দায়িত্ব ছিল আমার। স্যান্ডি কফির কাপটা দ্রুত আবার চেঞ্জ করে নিজেরটা নিয়ে নেয়। চোখ মুখ কুঁচকে বলে ওঠে, একটু দুষ্টুমিও করতে দিলেন না স্যার, আপনারা বড্ড দুষ্টু। আসফি কিছুই বুঝলো না। সে আবার আদনানের দিকে তাকালো। জান্নাত, আমি দেখতে সুদর্শন নই, তাই
পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। আমি বুঝতে পারছি তুমি হয়তো বলতে দ্বিধা করছো। আদনানের কথা জান্নাত শুনল, তারপরে বলতে লাগলো, হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনাকে কারই বা পছন্দ হবে? আমি তো এতদিন টাইম পাস করার জন্য আপনার সাথে কথা বলতাম। অ্যাকচুয়ালি কোনো কাজ টাজ নেই তো, তাই আপনার সাথে কথা বলে টাইম পাস করতাম। আমার আপনাকে এক বিন্দুও পছন্দ হয়নি। আদনান একটা শুকনো ঢোক গিলল। কেমন যেন গলা শুকিয়ে যাচ্ছে তার, হৃৎপিণ্ড কেমন যেন মোচড় দিয়ে উঠল বলে মনে হলো তার। কই, জুইকে যখন অন্য ছেলের সাথে এভাবে কিস করতে দেখেছিল তখন তো এমন হয়নি। হ্যাঁ, সে রেগে গিয়েছিল, কিন্তু এমনটা তো ফিল হয়নি যতটা জান্নাত তাকে পছন্দ করে না শুনে যাচ্ছে। তবে কি জুই তার ভালো লাগা ছিল? সাদমান, অভ্র ওরাই ঠিক বলেছে। তাহলে এমন অনুভূতির কি মানে? কেন তার মনে হচ্ছে যে এই মাত্র তার বক্ষে কেউ ছুরি দিয়ে আঘাত করে তার হৃদয়টা ছিন্নভিন্ন করে ফেলছে? জুইয়ের ক্ষেত্রে এমনটা হলো না কেন? বাবু, এত কম খেলে হবে নাকি? আমাদের ফিউচার বেবি তো আনহেলদি হবে তাহলে। আর একটু খাও সোনা পাখি। আচ্ছা, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মুখে এটা বললেও মনে মনে বলল, হারাম জাদি, আর কত খাবি? মনে হচ্ছে কত বছর ধরে খাই না, কোনো কিছু অর্ডার করতে বাকি রাখে নাই। পকেটে দফারে হয়ে যাবে আজকে। পকেট মানি তো শেষই, সাথে আপুর ব্যাগ থেকে আনা টাকাটাও শেষ। অয়ন তার পাশে বসা মেয়েটিকে চিকেন ফ্রাই খাইয়ে দিতে নিল। মেয়েটা বলে উঠল, না লিমনের আব্বু, আর খাবো না গো। বাসা থেকে খেয়ে এসেছিলাম, তাই পেট ভরা আছে। কিন্তু তুমি জোর করলে বলেই এগুলো অর্ডার করলাম। অয়ন মেকি হাসলো, মনে মনে বলল, আল্লাহ জানে পেটে খালি থাকলে কি হতো। নির্ঘাত পুরো রেস্টুরেন্টটা চিবিয়ে খেত। শালা মেয়েরা যে এত এত খেতে পারে, আমার ধারণার বাইরে ছিল এটা। অয়ন মনের দুঃখে যখন কাতর, তখনই হঠাৎ ওর চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল, আর তার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। যানজটের শহর পেরিয়ে তানজিৎ অবশেষে একটা জায়গায় তার গাড়ি থামালো। তানজিতের গাড়ি দেখেই একজন দারোয়ান এসে দরজা খুলে দিল। তানজিৎ ভেতরে গিয়ে গাড়ি পার্ক করলো। নিশাতের জায়গাটা চিনতে তেমন একটা অসুবিধা হলো না। এই জায়গা তো তার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তানজিৎ কিডন্যাপ করে তো এখানেই এনেছিল। তানজিতের পাগলামোর কথা ভাবলেই নিশাতের হাসি চলে আসে। সে কি কোনো দিন ভেবেছিল যে একদিন তার জন্য এভাবে কেউ দেওয়ানা হবে? তার ভাবার ঊর্ধ্বে হয়েছে সব। নিশাত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেও ভুলল না। তানজিৎ নিশাতকে এমন মিটিমিটি হাসতে দেখে বলল, কি ব্যাপার, হঠাৎ হাসছে যে? আবার শালা প্রকৃতিকে দেখেই নাকি? আমার দিকেও তো একটু দেখতে পারো। নিশাত হাসি থামিয়ে তানজিতের দিকে তাকিয়ে বলল, না, পারি না। আমি প্রকৃতিই দেখব। তানজিৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। অ্যাজ ইউর উইশ ম্যাডাম। তানজিৎ গাড়ি থেকে নেমে নিশাতের দিকে দরজা খুলে ওর দিকে হাত বাড়িয়ে দিল। নিশাত মিথ্যা মিথ্যা অভিমান দেখিয়ে তানজিতের হাতে হাত রাখল। তানজিৎ ঠোঁট কামড়ে হাসলো তা দেখে। তানজিৎ সামনের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, চলুন ম্যাডাম। নিশাত অপ্রকাশ্য হাসলো একটু। নিশাত চারিদিকে পর্যবেক্ষণ করলো। এর আগে যখন এসেছিল তখন তো ঠিক মতো দেখতে পারেনি। নিশাত ছোট্ট দোতলা ভবনটার দিকে তাকালো একবার। তানজিৎকে প্রশ্ন ছুড়ল, এই বাড়িটা কি তোমার? তানজিৎ বলে উঠল, না। নিশাত ভ্রু কুঁচকে বলল, তাহলে? তানজিৎ বলল, বিয়েতে শ্বশুরাব্বা যৌতুক দিয়েছে। নিশাত হাবার মতো তাকিয়ে রইল। পরক্ষণে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। তানজিৎ তা দেখে বলল, উদ্ভট প্রশ্ন করছো কেন? নিশাত কিছু বলল না, মুখটা অপর পাশে ঘুরিয়ে ফেলল। হঠাৎ তানজিৎ নিশাতকে পাজা কোলে তুলে নিল। এহেন ঘটনায় নিশাত ভয়ে তানজিতের বুক পকেটের শার্ট খামচে ধরল। তারপরই ভয় মিশানো কণ্ঠে বলল, কি করছো? পড়ে যাবো তো। তানজিৎ নিশাতের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি থাকতে ভয় কিসের? জাস্ট হোল্ড মি টাইটলি বউ। নিশাতের কান হঠাৎ করে কেমন লাল বর্ণ ধারণ করে উঠল। সে নিজেও জানে না কেন তানজিতের মুখে বউ ডাক শুনলে বারবার তার কান এমন লাল হয়ে যায়, লজ্জায় মিয়ে যায় যেন। অথচ 4 বছরে তানজিৎ বহুবার বউ বলে ডেকেছে, তাও তার এখনো লজ্জা লাগে। তানজিৎ নিশাতকে কোলে নিয়েই এক হাতে দরজা খুলল।
চারিদিকে অন্ধকার দেখে নিশাত একটু অবাক হয়। বাহিরে এখনো আলো বিদ্যমান রয়েছে, কিন্তু ভেতরে দেখে মনে হচ্ছে মধ্যরাত। তানজিৎ পা দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা লাগিয়ে দিল, যার দরুন সব অন্ধকার হয়ে গেল। তানজিৎ নিশাতকে নামিয়ে দিল। নিশাতকে নামিয়ে দিতেই ও তানজিতের শার্টের হাতা এক অংশ চেপে ধরল। তানজিৎ নিশাদের কানের কাছে মুখ নিয়ে হ্যাস্কি কণ্ঠে বলল, আম হেয়ার সুইটহার্ট, নো নিড টু ফেয়ার, জাস্ট এনজয়। কথাটা বলেই নিশাদের হাত ছাড়িয়ে নিল তানজিৎ। হঠাৎ পাশে তানজিতের উপস্থিতি নেই মনে হলো তার। সে এবার ভয় পেয়ে যায়। নিশাত তানজিৎকে ডাকতে শুরু করলো, কিন্তু তানজিতের সারা শব্দ পেল না। এভাবেই কিছুক্ষণ যায়। নিশাত এবার ভয়ে কান্না করে দিল। তারপরে জোরে তানজিৎ বলে ডেকে উঠল। জান্নাতের কথা শুনে মহুয়া ভ্যাবাচাকা খেয়ে জান্নাতের দিকে তাকিয়ে রইল। পুরো রাস্তা যে মেয়ে কিনা আদনান তাকে পছন্দ করবে নাকি আদনানের সাথে প্রথম দেখা নিয়ে এত এক্সাইটমেন্ট প্রকাশ করেছিল, সেই মেয়ে বলছে যে সে টাইম পাস করেছে। নেহাতি হাস্যকর ব্যাপার। আদনান এই ঠান্ডার মধ্যেও ঘামতে শুরু করেছে। তার মন মানতে চাইছে না যে জান্নাত তার সাথে টাইম পাস করছে। সত্যি কি এমন করেছে, নাকি আদনানের এমন বেশভূষা দেখে এটা বলে কাটাতে চাইছে? অবশ্য আজকালকার মেয়ে তো স্বাভাবিক এটাই, কিন্তু তার মন মানতে চাইছে না কেন? সে তো আর জান্নাতকে ভালোবাসে না, সে তো জুইকে ভালোবাসে। এটাই তো সত্য। আদনান নিজেকে একটু সামলে বলল, স্বাভাবিক, তুমি বেটার কাউকে ডিজার্ভ করো। আদনানের কথার মাঝে জান্নাত তেতে বলে উঠল, আর একটা ফালতু কথা বলবেন, বিলিভ মি, তুলে একটা আছাড় মারবো। বেয়াদ্দপ লোক কোথাকার। আপনি একটা গিরগিটি চেয়েও দ্রুত রং বদলান। আদনান থতমত খেয়ে গেল। সে বলল, বুঝলাম না। জান্নাত বলে উঠল, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমাকে পছন্দ হয়নি? আদনানের যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মেয়ে একটু আগেই বলল তাকে পছন্দ হয়নি, টাইম পাস করেছে, এখন আবার তাকে উল্টা জিজ্ঞাসা করছে যে পছন্দ হয়েছে নাকি। জান্নাত মাথাটা একটু ঠান্ডা করে বলল, আপনি সেদিন ফোনে বললেন যে ফেস দেখে ভালোবাসা হয় না, সেটা হয় ভালো লাগা। আর আজ আপনি আমাকে বলছেন যে আপনাকে পছন্দ না হওয়ারই কথা। আমি বেটার কাউকে ডিজার্ভ করি। আই থিঙ্ক আপনার আমাকে পছন্দ হয়নি, সেটা বলে দিলেই পারেন। এভাবে আমার উপর চাপিয়ে দিচ্ছেন কেন যে আমার আপনাকে পছন্দ হয়নি? আদনান হাঁ করে জান্নাতের দিকে তাকিয়ে রইল। সে অত্যন্ত এটা আশা করেছিল, এত কিছু ভেবে ফেলেছিল সে এইটুকু সময়। সিরিয়াসলি ইয়ার, এগুলো বাস্তবেও হয়? মানতে হবে মাইরি, মেয়েটা অনেক লয়াল। আসফির কথা শুনে সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সত্যি অনেক লয়াল। দেখছিস, বলেছিলাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটা ক্যারেক্টারলেস প্রেমে পড়ে ধোঁকা খেয়েছে। আল্লাহ একটা লয়াল অফ দ্য ইয়ার পাঠিয়েছে ওর লাইফে। অভ্রের কথা শেষ হতেই সাদমান বলল, আচ্ছা, আর একটু দেখতে দে যে সত্যি লয়াল নাকি দয়াল। স্যান্ডি বলে উঠল। নো স্যার, সি ইজ টু মাচ কিউট। স্যান্ডির কথা শুনে আসফি বলে উঠল, কিউটের সাথে লয়ালের কি সম্পর্ক? আশ্চর্য। স্যান্ডি বলে উঠল, ও মাই গড স্যার, আপনি জানেন না, কিউট মেয়েরা তো সো মাচ লয়াল হয়, আর সুন্দরীরা পুরোই দুষ্টু দয়াল। স্যান্ডির কথায় সবাই হেসে ফেলল। স্যান্ডি আসফিকে উদ্দেশ্য করে বলল, লুক স্যার, হাউ কিউট আই এম, হাই। আসফি বলে উঠল, স্যাহ। সবাই আরেক দফা হেসে ফেলল। জান্নাত কথাগুলো বলে মুখ ফুলিয়ে বসে রইল। মহুয়ার মনে হলো সে এখন কাবাব মে হাড্ডি হয়ে আছে। প্রেমিকা অভিমান করেছে, এখন প্রেমিক নিশ্চয়ই অভিমান ভাঙাবে। আচ্ছা, তার কি উঠে অন্য টেবিলে যাওয়া উচিত? মহুয়া একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। মহুয়া একটু চারিদিকে তাকাতেই দেখল যে পেছনের একটা টেবিলে ফাঁকা রয়েছে। সে জান্নাতের কানে কানে বলল, আপু, আমি একটু আসছি, তুমি বসো। জান্নাত ভ্রু কুঁচকে বলল, কোথায়? মহুয়া কিছু না বলে উঠে পেছনের টেবিলের দিকে চলে গেল। জান্নাত ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মহুয়া ওখানে বসে জান্নাতকে একটা চোখ টিপ দিল। জান্নাত হেসে ফেলল। সাদমান এবার তার মুখের সামনে থেকে মেনু কার্ডটা
টেবিলে রাখলো। আদনানকে কোনো কথা বলতে না দেখে জান্নাত বলল, কিছু বলবেন নাকি চলে যাব? আদনান একটা ঢোক গিলল। তার মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না। টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পুরোটা পান করে নিল। জান্নাত তা দেখে বলল, আপনি ঠিক আছেন তো? আদনান চুলে হাত দিয়ে ব্রাশ করতে যাবে, তখনই তার মনে পড়ে গেল তার অসহায় চুলগুলো তো এখন এই নকল টাকের চিপায় পড়ে আছে। অন্যদিকে আদনানকে এভাবে ব্রাশ করার জন্য মাথায় তোলা হাত দেখে জান্নাতের হাসি চলে আসলো। আদনান তা দেখে মাথা থেকে হাত নামিয়ে নিল। কি লজ্জাজনক ঘটনা! জান্নাত আদনানকে এমন অস্বস্তিতে পড়তে দেখে বলল, ইটস ওকে, মেবি বেশি দিন হয়নি এমন হয়েছে, রাইট? তাই হয়তো অভ্যাস রয়ে গেছে। জান্নাতের প্রতিটা কথা যেন আদনানকে মুগ্ধ করছে। আদনান একটু হেসে বলল,